আসসালামু আলাইকুম। গল্প বাই মনিম চ্যানেলে আজকে আপনাদেরকে পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, কেষ্টপুরের জামাইবাবু। ভেবেছিলাম আমাদের জন্য কেউ থাকবে স্টেশনে। জয়দীপ আর আমি প্ল্যাটফর্মে নেমে এদিক ওদিক তাকাতে লাগলুম। অবশ্য আমাদের যদি কেউ নিতেও আসে, সে আমাদের চিনবে কি করে? আমরা দুজনেই তো এই প্রথম এলুম বেঁকা কেষ্টপুরে। অবশ্য পেন্টুলুন পরা যাত্রী শুধু আমরাই দুজন, আর বাকি সব ধুতি লুঙ্গি পায়জামা। সুতরাং আমরা একটু সাহেব সাহেব করে থুতনি উঁচিয়ে রইলুম। গেটে টিকিট নেবার জন্য কোনো কালো কোট বাবু নেই। গেট দিয়ে কেউ যায়ই না। অন্য যাত্রীরা ডান দিক বাঁ দিক পেছন দিক দিয়ে অদৃশ্য হয়ে গেল। প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। শুধু পাজামার উপর ফতুয়া পরা একজন হৃষ্টপুষ্ট লোক এক জায়গায় দাঁড়িয়ে ফুঁকছে আর আমাদের দিকে টেরিয়ে টেরিয়ে তাকাচ্ছে। জয়দীপ বলল, তাহলে ওই লোকটাই হবে। এগিয়ে গেলুম সেদিকে। কাছাকাছি যেতেই লোকটা মুখ ঘুরিয়ে নিল। জয়দীপ বলল, এদের শুনছেন? লোকটা আবার মুখ ফেরালো, তারপর ভুরু উঁচু করল। তারপর কয়েক সেকেন্ড পজ দিয়ে জিজ্ঞাসা করল, মশাইদের কোথা থেকে আসা হচ্ছে? বর্ধমান থেকে ট্রেন বদলে ব্রাঞ্চ লাইনে এদিকে আসতে হয়, সুতরাং এরকম প্রশ্ন স্বাভাবিক। তাই আমরা বললাম, কলকাতা থেকে। লোকটি বলল, ও। জয়দীপ ওর সুটকেসটা লোকটির দিকে বাড়িয়ে দিতে যাচ্ছিল। লোকটি আবার জিজ্ঞেস করল, তা কলকাতা থেকে হঠাৎ এখানে? কোনো কারবার আছে বুঝি? এ লোক আমাদের জন্য নয় বুঝতে পেরে জয়দীপ সুটকেস শুদ্ধ হাতটা আবার ফিরিয়ে নিয়ে বলল, না, এমনি বেড়াতে। লোকটি বলল, ও, তা কলকাতাতে এখন চটার দর কত চলছে? আমি আমি আর জয়দীপ চোখাচোখি করলুম। চটা জিনিসটা কি তাই আমরা জানি না, তার দরের খবর জানব কি করে? কিন্তু লোকটি এমনভাবে জিজ্ঞেস করল যেন কলকাতার সব লোকেরই চটার খবর রাখা উচিত। জয়দীপ আন্দাজে বলল, এখনো দর বেশ তেজি। লোকটি বলল, মাঝখানে একটু মন্দা গিয়েছিল না? হ্যাঁ, গত মাস বেশ মন্দা ছিল, তারপরে আবার হু হু করে উঠতে লাগলো। তবে কটকার দর নিশ্চয় আরো অনেক চড়েছে। জয়দীপ আবার আমার চোখের দিকে তাকালো। এবার আমি ওকে সাহায্য করার জন্য বললুম, ওরে বাবা, কটকার যা দাম তা তো ছোঁয়াই যায় না, কটা লোক কিনতে পারে? এরকম কথাবার্তা আর বেশি চালানো যায় না বলে আমি জয়দীপের হাত ধরে টেনে রওনা দিলুম। আমাদের নিজেদেরই পৌঁছতে হবে। বাইরে খানচারেক সাইকেল রিক্সা দাঁড়িয়ে আছে। চালকরা বিড়ি খেতে খেতে গল্প করছিল। আমাদের তারা প্যাসেঞ্জার হিসেবে পছন্দ করল না। তারা কেউ যেতে রাজি নয়। প্রত্যেকেরই নাকি সওয়ারি ঠিক করা আছে। আমি বললুম, এখানকার রিক্সা যে কলকাতার ট্যাক্সির মতন। জয়দীপ একটু গোঁয়ার ধরনের। সে হার স্বীকার করতে চায় না কোথাও। সে একজনকে একটু কড়া গলায় জিজ্ঞেস করল, কেন যাবে না কেন? আর তো কোনো প্যাসেঞ্জার দেখছি না। একজন এবার অবহেলার প্রশ্ন করল, কোথায় যাবেন? থানায়। চারজন রিক্সা চালক এবার একসঙ্গে হেসে উঠল। থানার নাম শুনলে যে কারোর হাসি পায় এই প্রথম দেখলুম। একজন রিক্সা চালক অন্যদের উদ্দেশ্য করে বলল, দারোগাবাবুর জামাই এসেছেন,
রিক্সা করে থানায় যাবেন। আমি বুঝতে পারলাম জয়দীপের অ্যাপ্রোচটা ভুল হয়েছে। হুট করে কাউকে থানার কথা বলতে নেই। রিক্সা চালকটি আন্দাজে কিন্তু প্রায় ঠিক কথা বলে ফেলেছে। আমরা কেউ দারোগার জামাই নই, কিন্তু এখানকার দারোগা জয়দীপের জামাইবাবু। ওরা ভেবেছে আমরা বুঝি ভয় দেখাবার জন্য থানার নাম বলছি। আমি মোলায়েম করে বললাম, ভাই, আমরা দারোগা বাবুর আত্মীয়, আমাদের একটু থানায় পৌঁছে দিন না, যা ভাড়া লাগে দেব। একজন রিক্সা চালক বেশ মৌজ করে বলল, আজ অবধি কেউ এখানে এই স্টেশন থেকে রিক্সা চেপে থানায় যায়নি, নাকি না? অন্য একজন বলল, কানাখোরা হলেও কথা ছিল, এদের সঙ্গে কথায় পারা যাবে না। বেঁকা কেষ্টপুরের লোকদের কথাও দেখছি বেঁকা বেঁকা। রিক্সায় চেপে কেউ থানায় যায় না, ঠিক ভাড়া দিলেও। মালপত্তর বেশি নেই, আমরা হেঁটেই চলে যাব। জয়দেবকে বললাম, চল। স্টেশনের বাইরে একটাই মাত্র দোকান, সেখানে পান, বিড়ি আর রসগোল্লা বিক্রি হয়। দোকানদারকে জিজ্ঞেস করলাম, ভাই, এখানকার থানাটা কতদূর? সে হাত দেখিয়ে রাস্তার উল্টো দিকের বাড়িটা দেখিয়ে দিল। এরকম একটা বিচ্ছিরি বাড়িতে থানা? একতলা একটি টালির চালের বাড়ি, বাইরে পুলিশের পাহারা টাহারা কিচ্ছু নেই। রাস্তা পার হয়ে সেদিকে যাবার সময় রিক্সাওয়ালাদের খিক খিক হাসি শুনতে পেলেও আর সেদিকে তাকালুম না। না হয় স্টেশনের পাশেই থানা, তা বলে থানা সম্পর্কে ওদের একটুও ভক্তি শ্রদ্ধা নেই। থানার ভেতরে ঢুকে মনে হলো সেখানে শোক সভা বসেছে। একটা বড় টেবিলে বসে আছেন বড়বাবু, একটা মাঝারি টেবিলে বসে আছেন মেজবাবু, আর যিনি শুধু একটা টুলের উপরে বসে আছেন তিনি নিশ্চয়ই ছোটবাবু। দুদিকেই দেওয়াল ঘেঁষে দুখানা বেঞ্চিতে বসে আছে দুজন দুজন 4 জন কনস্টেবল। বড়বাবু একদৃষ্টে চেয়ে আছেন টেবিলের উপর টেলিফোনটার দিকে। বেশ চকচকে নতুন টেলিফোন। আমরা ঢুকতেই বড়বাবু যেন বেশ চমকে উঠে বললেন, কে? কি চাই? জয়দীপ বলল, ছোট জামাইবাবু, আমরা। আপনি আমার চিঠি পাননি? থানার বড়বাবুর পক্ষে ছোট জামাইবাবু হওয়াটা যেন ঠিক মানায় না। বড় জামাইবাবু হওয়া উচিত ছিল, কিন্তু উনি বিয়ে করেছেন জয়দীপের ছোট দিকে। বড়বাবু বললেন, ও জয়ন্ত। জয়ন্ত না, জয়দীপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়দীপ। তোমার চিঠি পেয়েছি বই কি। তোমাদের তো বার্নপুর লোকালে আসবার কথা। সে ট্রেনেই তো এলুম। বার্নপুর লোকাল কোনোদিন 3:30-র আগে আসে না, এক একদিন 5:30-6টাও হয়। আজ তাহলে রাইট টাইম এসেছে, 1:40-ই তো রাইট টাইম। আশ্চর্য ব্যাপার, বার্নপুর লোকাল রাইট টাইমে? বলো কি? জয়দীপ বলল, স্টেশনের এত কাছে থানা, আপনারা ট্রেনের আওয়াজ শুনতে পাননি? বড়বাবু বললেন, ট্রেনের আওয়াজ শুনলেই যে সেটা বার্নপুর লোকাল হবে তার কোনো মানে আছে? কোনোদিন যে ট্রেন ঠিক টাইমে আসে তা না। যাকগে যাক, ভালো মতন এসে পৌঁছেছ, এই যথেষ্ট। এটি তোমার বন্ধু বুঝি? তা তোমরা ভেতরে যাও, আমি তো এখন ডিউটিতে আছি, উঠতে পারছি না। দরওয়াজা, সাহেবদের নিয়ে যাও। বড়বাবুর কোয়ার্টার থানার পেছন দিকেই। একজন কনস্টেবল সেখানে পৌঁছে দিল আমাদের। ছোটদি ঘুমোচ্ছিলেন। আমাদের দেখে অবাক হয়ে বললেন, ও মা, তোরা এর মধ্যেই পৌঁছে গেছিস? আমি তো ভেবেছিলাম বেলা গড়িয়ে যাবে। যা পোড়ার দেশ, কোনোদিন ঠিক সময়ে ট্রেন আসে না। মুখ শুকিয়ে গেছে কেন? খেয়ে আসিসনি বুঝি? আমরা আমতা আমতা করতে লাগলুম। ছোটদি বললেন,
জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে নে, আমি তোদের পরোটা করে দিচ্ছি। মা কেমন আছে রে? কতদিন চিঠি পাই না। কোয়ার্টারের তিনখানা ঘর, তার মধ্যে একখানা আমাদের জন্য আগে থেকেই সাজিয়ে রেখেছিলেন ছর্দি। একটা বড় খাটে দুজনের বিছানা। জয়দীপ উঠোনের কুয়োতলায় স্নান করতে গেল। আমারও তো চান করার বাতিক নেই, বিশেষত শীতকালে। তাই আমি গড়িয়ে পড়লুম বিছানায়। একটি ৬-৭ বছরের মেয়ে আর একটি ৯-১০ বছরের ছেলে এসে দাঁড়ালো খাটের পাশে। একদৃষ্টে চেয়ে রইল আমার দিকে। আমি একটু অস্বস্তিতে পড়লুম। ছোট ছেলে মেয়েদের সঙ্গে ভাব জমাবার একটা কায়দা আছে, কেউ কেউ পারে, কেউ পারে না। আমি প্রথমে তাদের নাম জিজ্ঞেস করলুম, তারপর কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে, আজ স্কুলে যাওনি কেন, এই কটা প্রশ্ন জিজ্ঞেস করার পরই আমার স্ট্রক ফুরিয়ে গেল। আর কিছু মনে পড়ছে না। ছেলেটির নাম চিত্তরঞ্জন আর মেয়েটির নাম অম্বাপালিকা। আমার প্রশ্নের তারা কাটাকাটি উত্তর দেয়, আমার মুখের দিকে চেয়ে আছে এক দৃষ্টে। আমি চুপ করতেই ছেলেটি জিজ্ঞেস করল, আমাদের জন্য কি এনেছ? মেয়েটি বলল, আমাদের জন্য কলকাতা চকলেট আনোনি? লজ্জায় আমার একেবারে কুকড়ে যাবার মতন অবস্থা। ছি ছি ছি, জয়দীপের ছোটদের যে দুটি বাচ্চা ছেলে মেয়ে আছে তা আমার আগে মনেই পড়েনি। সত্যি তো, ওদের জন্য কিছু আনা উচিত ছিল। জয়দীপকে কিছু এনেছে? ওর বাড়ি থেকে আমরা একসঙ্গে বেরিয়েছি, পথে তো ওকে কিছু কিনতে দেখিনি। তবে জয়দীপের মা নিশ্চয়ই কিছু না কিছু পাঠিয়েছেন নাতিদের জন্য। সময় নেবার জন্য আমি বললাম, হ্যাঁ আনা হয়েছে, মানে তোমাদের জয়দীপ মামার সুটকেসে আসে। সে আসুক। কোনটা ছোট মামার সুটকেস? একটু আগেই জয়দীপ তার সুটকেস খুলে তোয়ালে বার করে নিয়ে গেছে, ডালাটা খোলা। ছেলে মেয়ে দুটি ঝাঁপিয়ে পড়ে সুটকেসটা একেবারে তছনছ করে দিল। জয়দীপের মা নাতি নাতনির জন্য প্যান্ট আর ফ্রক পাঠিয়েছেন। ছেলেটি বলল, কই, চকলেট নেই তো, লজেন্সও নেই। মেয়েটি বলল, তোমার বাক্স কোনটা? আমি সুটকেস আনিনি, একটা বড় হ্যান্ডব্যাগ, তাতে তালা ফালা কিছুই নেই। হ্যান্ডব্যাগটা খাটের নিচে রাখা ছিল। ওরা সেটা বার করে টেনে খুলে শুরু করে দিল ঘাঁটাঘাঁটি। এই সময় জয়দীপ এসে পড়ায় আমি বাঁচলুম। জয়দীপ বলল, এই হাদু কাদু, কেমন আছিস রে তোরা? আমি বললাম, একটা খুব ভুল হয়ে গেছে রে, বাচ্চাদের জন্য টফি বা চকলেট কিছু আনা উচিত ছিল। জয়দীপ লজ্জা পেল না, সে বলল, হ্যাঁ আনা হয়নি বটে, ঠিক আছে, এখান থেকে কিনে দেব। এখানে চকলেট পাওয়া যায় না। আমরা তো যাব শিউরের দিকে, সেখানে পাওয়া যায়, সেখান থেকে নিয়ে আসব। তারপর ভাগ্নে ভাগ্নিকে জড়িয়ে ধরে আদর করতে করতে জয়দীপ বলল, এই কাঁদুকে কিন্তু খুব সাবধান, কখন যে কাঁদতে শুরু করবে তার ঠিক নেই। একবার মেজ বৌদি বলেছিলেন কাঁদুকে ঠিক পুতুলের মতন দেখতে। তাই শুনে ওর হাত পা ছুঁড়ে কি কান্না, কেউ থামাতে পারে না। কিরে, তুই এখনো সেই রকম ছিসকাদুনে আছিস? হাদু বলল, হ্যাঁ, ও কাঁদে, আমি কাঁদি না। একটু বাদে জয়দীপ যেই রান্নাঘরে ছর্দির সঙ্গে গল্প করতে গেছে, অমনি ছেলে মেয়ে দুটো আবার খাটের দুপাশে এসে উপস্থিত। হাদু বলল, এখানে ছানার গজা পাওয়া যায়। কাদু বলল, পয়সা না দিলে দেয় না, 30 পয়সা দিলে একটা দেয়। হাদু বলল, তোমার কাছে পয়সা আছে? ছোট ছেলের হাতে টাকা পয়সা দেওয়া উচিত নয় বলে আমি বললুম, ওই স্টেশনের পাশের দোকানটায় তো, আমি বিকেলে কিনে এনে দেব। হাদু বলল, আমরাও কিনে আনতে পারি, পয়সা দাও। ততক্ষণে
কাদু আলনায় ঝোলানো আমার জামার পকেটে হাত ঢুকিয়ে দিয়েছে। আমি হাহা করে উঠতে যাচ্ছিলুম, হঠাৎ মনে পড়ল এ মেয়ে ছিঁচকা দুনে। এ যদি এখন ভ্যাঁ করে কাঁদতে শুরু করে তাহলে আমি নাজেহালের একশেষ হব। ভাগ্যিস জামার পকেটে 2টো টাকা আর 8-10 আনার বেশি পয়সা ছিল না। সেই সব পয়সা চেটেপুটে নিয়ে 2 ভাই বোন এক ছুটে বেরিয়ে গেল। এ যে বর্গির এলাকায় এসে পড়লুম দেখছি। কিন্তু ছেলে মেয়েদের বিষয়ে বাবা মায়ের কাছে নালিশ করা চলে না। জয়দীপকেও কি বলা যায়? একটু পরে খাবারের ডাক এলো। মেঝেতে আসন পেতে ছর্দি আমাদের পরোটা আর বেগুন ভাজা দিলেন। বেশ খিদে পেয়েছিল, সবে খেতে শুরু করেছি, এর মধ্যে ছোট জামাইবাবু এসে উপস্থিত। ঘিয়ের গন্ধ পেলুম। ঘি দিয়ে পরোটা ভেজেছ? ঘি কোথায় পেলে? ছর্দি মুখ ঝামটা দিয়ে বললেন, সে যেখানেই পাই না কেন, তুমি তো আর জোগাড় করে দেবে না। খাঁটি ঘিয়ের গন্ধ, এর তো অনেক দাম। টাকা কোথায় পেলে? নিশ্চয়ই তোমার কাছে লুকানো টাকা ছিল। থাকলেই বাকি, তাতে তোমার দরকার কি? কাল 1 প্যাকেট সিগারেট কেনার জন্য তোমার কাছে পয়সা চাইলুম, তুমি দিলে না। একটা দীর্ঘশ্বাস ফেলে দারোগাবাবু পায়ে বুট জুতো এবং কোমরের বেল্টে বাঁধা রিভলভার সমেত মেঝেতে বসে পড়ে বললেন, দাও, আমায় 2খানা দাও। অনেকদিন খাঁটি ঘিয়ের জিনিস খাইনি, আজ তবু শালার দৌলতে। ছর্দি বললেন, 2খানার বেশি পাবে না, এই তো কিছুক্ষণ আগে ভাত খেয়েছ। ছোট জামাইবাবুর শরীরটা গামা পালোয়ানের মতো না হলেও তার 3/4 বলা যায়। দারোগাবাবুদের চেহারা একটু ভারী কি না হলে মানায় না। 2খানা পরোটা একসঙ্গে নিয়ে তার মধ্যে 2খানা বেগুন ভাজা দিয়ে মুড়ে রোল বানিয়ে ছোট জামাইবাবু প্রায় চোখের নিমেষে শেষ করে বললেন, আর 2খানা দেবে না? ছর্দি বললেন, ওই তোমার দোষ, ও বেচারিরা না খেয়ে এসেছে। হাদু কাদু কোথায়? তাদের তো দেখছি না। হাদু আর কাদু কোথায় তা একমাত্র আমিই জানি, কিন্তু এখানে আমার কিছু বলা শোভা পায় না। ছর্দি বললেন, আছে কোথাও এদিক ওদিক, ওরা তোমার মতন এত লোভী নয়, পরোটা দিলেও খেত না, দুপুরে পেট ভরে খেয়েছে। হ্যাঁ শোনো, আজ কিন্তু ওবেলা মাছ আনতে হবে। দীপু আর নীলু এই প্রথম এসেছে, আজ তো ছোট গোলকপুরে হাট আছে না? ছোট জামাইবাবু বললেন, মাছ? হ্যাঁ, ও হ্যাঁ, ওরা এসেছে, মাছ তো আনতেই হবে। তোমার লুকানো টাকা থেকে কিছু দিও। মাছ কেনার টাকাও আমায় দিতে হবে? কথাবার্তা একটু অপ্রিয় দিকে চলে যাচ্ছে দেখে কথা ঘোরাবার জন্য জয়দীপ জিজ্ঞেস করল, আচ্ছা ছোট জামাইবাবু, চটা আর মটকা মানে কি? আমি সংশোধন করে দিয়ে বললাম, মটকা নয়, কটকা। দারোগাবাবু অবাক হয়ে চোখ গোল করে তাকালেন আমাদের দুজনের দিকে। তারপর বললেন, এ আবার কিরকম প্রশ্ন ভাই? আমি যদি তোমাদের জিজ্ঞেস করি চংক্রমণ কিংবা অকৈতব মানে কি, তোমরা বলতে পারবে? হে তো লোক ঠকানো প্রশ্ন। জয়দীপ বলল, না না, সেজন্য বলিনি। স্টেশনে একটা লোক জিজ্ঞেস করলো কি না কলকাতায় চটা আর কটকার দর কত। আমি সংশোধন করে বললাম, কটকা না মটকা? স্টেশনে একটা লোক, কিরকম চেহারা বলো তো? বেশ লম্বা চওড়া, ডান হাতের উপর তাগা। চেহারা ওই রকমই, তবে হাতের উপর তাগা ছিল কিনা লক্ষ্য করিনি। মাথায় অল্প টাক? হ্যাঁ, হলদে ফতুয়া। তাও ঠিক। ও তো দাশু, ও শালা তো নাম করা ডাকাত। আমি আর জয়দীপ দুজনেই চমকে উঠলুম। জলজন্ত একটা ডাকাত দিনে দুপুরে রেল স্টেশনে দাঁড়িয়ে!
আগে জানলে আর একটু ভালো করে দেখে নিতুম। এর আগে আমি কোনো ডাকাতকে স্বচক্ষে দেখিনি। জয়দীপ বললে, লোকটা ডাকাত, আপনারা ওকে ধরবেন না? ছোট জামাইবাবু বললেন, বেটা মহা ধরিবাজ, ওকে ধরা কি সহজ? বুঝলাম না ঠিক, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তবু তাকে ধরতে পারছেন না কেন? হারামজাদা কি কম শয়তান? আমার সঙ্গে চালাকি করবার জন্য গত 3 বছরের মধ্যে একটাও কেস করেনি। সেই আমি এখানে বদলি হয়েছ, সবাই জানে ও বেটা 1 নম্বরের ডাকাত, এখন যেন একেবারে সাধু হয়ে গেছে। আমি একটু রসিকতা করার জন্য বললাম, সব ডাকাতদেরই মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল থাকে, ওর মাথায় টাক পড়ে গেছে বলেই বোধ হয় ও ডাকাতি ছেড়ে দিয়েছে। আমার রসিকতা দারোগাবাবুর পছন্দ হলো না। তিনি বললেন হতাশভাবে, চোর ডাকাতরা যদি বন্ধ করে তাহলে আমরা কোথায় যাই বলো? ওই দাশু হারামজাদাদের ডাকাতি ছেড়ে দিল, ও এখন সংসার চালাচ্ছে কি করে তাই বা কে জানে। ছর্দি বললেন, আর আমি যে কি সংসার চালাচ্ছি তাই বা কজন বোঝে? 2-2.5 বছর ধরে একটা কেস নেই, এতে সংসার চালানো যায়? থানা না, যেন নাট মন্দির, বসে বসে মাছি তাড়াচ্ছে। দারোগাবাবু বললেন, একটা খুন পর্যন্ত হয় না, আমি কি করব বলো? রাধু হালদারকে দাশু ভুইমালির এগেনেস্টে কত করে তাতালুম, তা পরশুদিন রাধু এসে কি বলল জানো? বললে, স্যার, আমি দাশুকে ক্ষমা করে দিয়েছি, একেবারে চৈতন্য অবতার। আলোচনা আর বেশি দূর গড়ালো না। এই সময় একজন কনস্টেবল মহা উত্তেজিতভাবে দৌড়ে এসে খবর দিল, স্যার, টেলিফোন বেজেছে, টেলিফোন স্যার, এক্ষুনি আসুন। টেলিফোন বলে জামাইবাবু অত বড় চেহারাটা নিয়ে তরাক করে উঠে দাঁড়িয়ে তড়িৎ গতিতে ছুটে গেলেন। জয়দীপ ছর্দিকে জিজ্ঞেস করল, খুব জরুরি কল আসবার কথা আছে বুঝি? ছর্দি বললেন, ছাই, গত 3 মাস আগে টেলিফোনটা বসিয়ে দিয়ে গেছে, এই প্রথম বাজলো। ছোট জামাইবাবু ফিরে এসে বললেন, রং নাম্বার, চাল কলের নাড়ু দাসকে চাইছে। দাও, আর একখানা পরাটা আর বেগুন ভাজা দাও। হাদু আর কাদুও ফিরে এলে এই সময়, হাত ফাঁকা। কেউ সদ্য কোনো জিনিস খেয়ে এলে মুখ দেখেই বুঝতে পারা যায়। অন্তত আমি ঠিকই বুঝতে পারলুম যে 2.5 টাকার ছানা গজা ওরা বাইরে বসেই সাবার করে দিয়ে এসেছে। আমাদের খেতে দেখে ওরা হুড়মুড়িয়ে এসে মায়ের দুপাশে বসে পড়ে বলতে লাগলো, আমাদের দাও, আমাদের পরোটা দাও। ব্যাকা কেষ্টপুরের মতন এমন শান্তিপূর্ণ জায়গা আর হয় না। একেবারে রামরাজ্য বললেও চলে। খুন ডাকাতি তো দূরের কথা, এখানে সামান্য ছিচকে চুরি পর্যন্ত হয় না। কেউ অন্যের বউকে ফুসলে নিয়ে পালায় না, অপরের জমিতে কেউ জোর করে ধান কাটে না। এ তল্লাটে সবাই খুব সুখী। একমাত্র থানার বড়বাবু এবং তার অধস্তন কর্মচারী কজনের পরিবারই অতি কষ্টে রয়েছে। কনস্টেবল 4 জন রোগা হয়ে গেছে, একেবারে তাদের গলার আওয়াজ চি চি করে। এসআই 2 জনের মধ্যে একজন কীর্তন গান করে মনের দুঃখ ভুলে থাকে, আর একজন সর্বক্ষণ গুম, যেন কথা বলতেই ভুলে গেছে। মাঝে মাঝে শুধু সে রোষকসাহিত লোচনে বড়বাবুর দিকে তাকায়, যেন বড়বাবুই এই দুরবস্থার জন্য দায়ী। অথচ বড়বাবুর অবস্থাই সবচেয়ে শোচনীয়। সামান্য টাকা মাইনে, তাতে কি এত বড় সংসার চলে? ছেলে মেয়ের পড়াশোনা, বইয়ের শাড়ি গয়না, লাইফ ইন্স্যুরেন্স, ভালো মন্দ খাওয়া, ডাক্তার কভারেজ, এসব মেটাতে গিয়েই মাসের মাঝখান থেকে টানাটানি। কাজকর্ম নেই বলে বড়বাবু এবছর থেকে কোয়ার্টারের সামনে উঠোনে আলু বেগুনের চাষ শুরু করেছেন। যতদূর বুঝতে পারলুম এ বাড়িতে মাছ মাংস খুব কম আসে। আমরা এসেছি বলে ছর্দি আধুলি জমাবার মাটির ভাড়টা ভেঙেছেন।
এই লজ্জাতেই বোধহয় ছর্দি গত 3 বছরে একবারও বাপের বাড়ি যাননি। পাশের থানা রাধিকাপুরেরই তো কত রবা রবা। খবরের কাগজে রাধিকাপুরের প্রায় নাম বেরোয়। জোরদার খুন, নাবালিকা ধর্ষণ, প্রাথমিক শিক্ষকের কান কাটা, পোস্ট অফিসে ডাকাতি, পুকুর চুরি, এরকম কত কি লেগেই আছে। রাধিকাপুরে বড় বড় কাগজের রিপোর্টার আসে, পুলিশের বড় কর্তারা আসে, এমনকি মন্ত্রীরাও আসে। এজন্য রাধিকাপুরের লোকদের কত গর্ব। 2-1 মাস একটু ঝিমিয়ে পড়লেই রাইফল লুট কিংবা হরিজন বস্তিতে আগুনের মতন রোমহর্ষক কিছু আবার ঘটিয়ে দেওয়া হয়। আবার মন্ত্রী ও রিপোর্টারদের আগমন, আবার কাগজে বড় বড় অক্ষরে নাম। সেই তুলনায় বেকা কেষ্টপুরের নাম কেউ জানে? একেবারে মেয়ের মেরে নিরীহ জায়গা, কোনো ঘটনা নেই। জয়দীপের ছোট জামাইবাবুর ধারণা এসবই তাকে জব্দ করবার জন্য এখানকার লোকদের ষড়যন্ত্র। জায়গাটা তো বরাবর এরকম ছিল না। একসময় বেকা কেষ্টপুরো টকবগে তেজি ছিল, ছুরি ছোড়া রক্তারক্তির কারবার হতো। তখন এখানে থানা ছিল না। পাশের থানা এত বড় এলাকা একা সামলাতে পারত না বলেই বছর 3 আগে নতুন থানা বসেছে। ব্যাস, অমনি সবাই ঘাপটি মেরে সাধু সেজে বসে আছে। শুধু তাই নয়, মাঝে মাঝে এরা থানার সঙ্গে ফেরেববাজিও করে। এই তো গত মাসে একজন লোক চুপি চুপি এসে বড়বাবুকে খবর দিয়ে গিয়েছিল, স্যার, আজ সন্ধেবেলা হরিমণ্ডলের বাড়ি লুট হবে। তাই শুনে মহা উৎসবে বড়বাবু, মেজবাবু, সেজবাবু আর কনস্টেবলরা অর্থাৎ গোটা থানায় পুরো দস্তুর সাজগোজ করে গিয়ে হরিমণ্ডলের বাড়ির কাছাকাছি গিয়ে লুকিয়ে রইল। সন্ধেবেলা দলে দলে লোকে ধেয়ে এলো সে বাড়ির দিকে। চিৎকার চেঁচামেচিও শোনা গেল। তারপর বড়বাবু যেই সদল বলে সেখানে হানা দিলেন, অমনি বেটাদের কি হাসি। কেউ কেউ গড়াগড়ি দিতে লাগলো মাটিতে। হরিমণ্ডলের বাড়িতে সেদিন হরির লুট। প্রথম নাতি হয়েছে বলে হরিমণ্ডল ফুট করায় আর বাতাসা বিলোচ্ছে। দারোগাবাবুরা কয়েকখানা বাতাসা খেয়ে ফিরে এলেন। রাধিকাপুরের থানার বড়বাবুর 3 নম্বর ছেলের পৈতেতে নেমন্তন্ন খেতে গিয়েছিলেন ছর্দিরা। সেই গল্প শোনালেন ছর্দি। জানিস, সে কি এলাহি ব্যাপার। অন্তত 100-5 লোক এসেছে, অথচ একটা পয়সা খরচ নেই। কেউ দিয়েছে মাছ, কেউ দিয়েছে দই মিষ্টি, কেউ দিয়েছে মুরগি। ওখানে 3-3টে চালের কল। চাল ডালের তো কোনো ভাবনাই নেই। উঠোনে দেখলুম 3টে ছাগল বাঁধা, ওগুলোও একজন দিয়েছে, কিন্তু এক্সট্রা হয়েছে। অত মাংস কে খাবে? তোদের জামাইবাবু আজ অবধি আমাকে একটা সিল্কের শাড়ি কিনে দিলে না, অথচ ও থানার বড়বাবুর গিন্নি নাইলন জর্জেট ছাড়া পরেই না। আমায় হ্যাটা করার জন্যে মুক্তোর সেট দেখালো, 3টে রিস্ট ওয়াচ। এনার ছেলে মেয়েদের মুখে নাকি সন্দেশ রসগোল্লাও রোচে না, বলে কিনা কেক চাই। রাধিকাপুরে কেক পাওয়া যায়? না পাওয়া গেলেই বা লোকে শিউরি থেকে নিয়ে আসে। খাতিরের যোগ্য লোক, তাই সবাই খাতির করে। পরে সালদারের সঙ্গে ডিএসপি, এসপির পর্যন্ত দহরম মহরম, প্রায় সদরে ডাক পড়ে। তোমাদের জামাইবাবুকে কে পোছে? কেউ নয়। জামাইবাবু ট্রান্সফার নেবার ব্যবস্থা করেন না? করবে না কেন? চেষ্টা করে তো হেদিয়ে গেল, কেউ কানে তোলে না ওর কথা। আমি বললুম, ছোট জামাইবাবু নিজের এলাকায় এতদিন শান্তিপূর্ণ রেখেছেন, এটা ওর কৃতিত্বও বটে। সেজন্যই গভর্নমেন্ট ওকে এখান থেকে সরাতে চায় না। ছর্দি মুখ নাড়া দিয়ে বললেন, কৃতিত্ব না ছাই, এই থানার কথা ভুলেই গেছে ওপরওয়ালারা। বড় বড় 2-একটা কেস এলে তবে না নাম হয়। রাধিকাপুরের পরেশ হালদারের প্রথম নাম ছড়ালো কিসে জানিস?
চৌধুরীরা ওখানকার পুরনো জমিদার বংশ। এখনো 2-3টে মাছের ভেরি আছে। সেই বাড়ির এক ছেলে খুনের মামলায় জড়ালো। একটা খুন না, জোড়া খুন। জয়দীপ বলল, হ্যাঁ হ্যাঁ, কাগজে পড়েছিলুম বটে। হাইকোর্টেও কেস উঠেছিল। শেষ পর্যন্ত সেই জমিদার ছেলে বেকসুর খালাস পেল, আর পরে সালদার ওরা আঙুল ফুলে কলা গাছ হলো। লোকে বুঝলো যে হ্যাঁ, ক্ষমতা আছে বটে দারোগার, অত বড় মামলার আসামিকেও খালাস করতে পারে। আর তোমার জামাইবাবু, আগে যে থানায় ছিলাম সেখানে এক পার্টি ওয়ার্কারকে ধরে একটা ফালতু খুনের দায়ে চালান করে দিল। গ্রামের লোকে ভাবলো দারোগা বাবুর কোনো মুরদ নেই। পার্টির লোকেরাও চটল। এসপি সাহেব ডেকে বললেন, চুরি ডাকাতির বদলে এদিকে তোমার নাক গলানো কেন? ব্যাস, করে দিল এই পচা জায়গায় ট্রান্সফার। তোদের জামাইবাবুর ঘটাতে এক ফোঁটা বুদ্ধি নেই। এর চেয়ে আমি দারোগা হলে ঢের ভালো কাজ চালাতে পারতাম। জয়দীপ বলল, চুরি ডাকাতিই নাই বা হলো, এমনি 2-4টে লোককে ধরে মাঝে মাঝে চালান করে দিলে হয় না? 2-4 দিন জেলে থাকলে ঠিকই ওসব শিখে যাবে। একটু ট্রেনিংও তো দরকার। ছর্দি বললেন, তার কি উপায় আছে এখানে? একবার হাটের দিনে একটা ছোড়া একজন পেয়ারাওয়ালার কাছ থেকে 2টো পয়সা নিয়ে পালিয়েছিল। তাকে ধরে নিয়ে এসে রাখা হলো থানায়। ও মা! একটু পরে একদল মানুষ এসে উপস্থিত, সঙ্গে সেই পেয়ারাওয়ালা। সে একধামা পেয়ারা নামিয়ে রেখে বলল, ওকে ধরবার কি এখতিয়ার আছে আপনাদের? ইচ্ছে হয়েছে ছেলেটা খাক না যত খুশি পেয়ারা, যদি লাগে তো আরও একধামা দেব। তবেই বোঝো, বেঁকা কেষ্টপুরের মানুষগুলো একেবারে হাড় বজ্জাত। 3-4 দিন থেকেই আমি জয়দীপের ছর্দির বাড়ির নিরানন্দ পরিবেশে একেবারে হাঁপিয়ে উঠলুম। এদিকে আমারও নিরানন্দ হবার যথেষ্ট কারণ ঘটেছে। আমার 2টো কলম হাত সাফাই হয়ে গেছে, 3টে রুমাল অদৃশ্য, প্যান্টের বেল্ট খুঁজে পাচ্ছি না, বুট জুতোর ফিতে নেই, পকেটে খুচরো পয়সা রাখলেই হাওয়া। পারতপক্ষে আমি হাদু আর কাঁদুর সঙ্গে একা থাকতে চাই না, কিন্তু ওরা ঠিক সুযোগ খুঁজে নেয় আর ফিসফিস করে আমাকে নানান কুপ্রস্তাব দেয়। একদিন মেজাজ ঠিক রাখতে না পেরে গোপনে হাদুকে একটা রাম চিমটি দিতেই কাঁদু এমন জোরে ডাক ছেড়ে কেঁদে উঠল যে তক্ষুনি ওকে চুপ করবার জন্য আমায় 2টো টাকা খসাতে হলো। যতদূর বুঝতে পারছি, গোটা বেঁকা কেষ্টপুরের দুষ্কৃতিকারী বলতে এই দুজনেই আছে, কিন্তু তাদের গ্রেপ্তার করবার কোনো উপায় নেই। ছোট জামাইবাবু একদিন আমাদের নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন। আমার কেমন যেন ধারণা হয়েছিল রাস্তার লোকজনরা আমাদের দেখে আড়ালে মুচকি মুচকি হাসছে। সামনাসামনি অবশ্য কেউ কিছু বলে না। দারোগাকে দেখে কেউ শরীর বাঁকিয়ে নমস্কার পর্যন্ত করে না। এ সত্যি বড় আশ্চর্য ব্যাপার। একজন লোকের দিকে চোরা ইঙ্গিত করে ছোট জামাইবাবু বলেছিলেন, ওই লোকটাকে দেখ, চোখের চাউনিটাই চোর চোর নয়, ও বেটা নির্ঘাত চোর, কিন্তু সাধু সেজে আছে। আর ওই লোকটার গোঁফ দেখেছিস? ওই রকম লোকেরা বরাবর পরের বউদের ফুসলে এসেছে। আমি মানুষ চিনি, কিন্তু তোরা গিয়ে ওর সঙ্গে কথা বলে দেখ, একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ছোট জামাইবাবুর খুব ভরসা ছিল দাশু ডাকাতের ওপর। সে এ পর্যন্ত 6বার ডাকাতি করে মাত্র একবার ধরা পড়ে 6 বছর জেল খেটেছে। একবার জেল খাটলেই আগের অপরাধগুলো তামাদি হয়ে যায়। এখন ওর চুপচাপ থাকবার কোনো মানে হয়? যে 6বার ডাকাতি করেছে সে কি ইচ্ছে করলে 7বার পারে না? সেসব না করে দাশু থানার সামনে দিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়। আমরা থাকতে থাকতেই ভগবান বোধহয় ছোট জামাইবাবুর কাতর প্রার্থনা শুনে দাশুকে সুমতি দিলেন। একজন কনস্টেবল পাকা খবর এনে দিয়েছে, গত 2 দিন ধরে নাকি দাশুকে দেখা গেছে
সন্ধ্যের পর চুপি চুপি একটা শাবল হাতে নিয়ে গ্রামের এক প্রান্তরে একটা পোড়ো বাড়িতে ঢুকতে। নিশ্চয়ই সেখানে তার ডাকাতির মাল লুকোনো আছে। আজ সন্ধ্যাবেলাতেও একটু আগে সে সেখানে ঢুকেছে। ছোট জামাইবাবু ধরাচুরো পরে রেডি ছিলেন, তক্ষুনি নিজের বাহিনী নিয়ে রওনা হলেন। আমি আর জয়দীপ সঙ্গে যাবার জন্য খুব ঝুলোঝুলি করেছিলাম, কিন্তু ছোট জামাইবাবু কিছুতেই রাজি হলেন না। এরকম গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট ডিউটিতে ছেলে মানুষই চলে না। পুরো বিবরণটি আমরা পরে জেনেছিলুম। ছোট জামাইবাবু আগে পুরো বাহিনী দিয়ে ঘিরে ফেললেন সেই পুরো বাড়িটা। তারপর এক হাতে রিভলভার, এক হাতে টর্চ নিয়ে তিনি নিজে একা ঢুকলেন বাড়ির মধ্যে। টর্চের আলোয় দেখলেন সেখানে সত্যি অন্ধকারের মধ্যে একা বসে আছে দাশু। একটা পেয়ারা গাছের নিচে বাঁধানো বেদিতে বসে হাঁটু দোলাতে দোলাতে বিড়ি টানছে। ছোট জামাইবাবু বললেন, হ্যান্ডস আপ, হাতে যা আছে ফেলে দাও, আমায় গুলি চালাতে বাধ্য করো না দাশু। দাশু বলল, আসুন বড়বাবু আসুন, ভাবছিলাম বুঝি আপনার দেরি হবে, এখানে বড্ড মশা। তুমি এখানে কি করছো দাশু? আপনার অপেক্ষাতেই বসে আছি বললুম যে। আমি লোক লাগিয়েছিলুম যাতে ঠিক সময়ে আপনার কানে খবর তোলে। চালাকি করো না দাশু, তুমি পরের বাড়িতে ট্রেসপাস করেছ, তোমায় আমি গ্রেপ্তার করতে বাধ্য। তা তো করবেনই, আপনার সঙ্গে কি মস্করা করবার জন্য এখানে ডেকে এনেছি? তোমার যা পাস্ট রেকর্ড, তাতে তোমার হাতে হাত করাও পরাতে হবে। তা যদি ইচ্ছে হয় পরান। মালপত্তর কোথায় রেখেছ? মালপত্তর? এর মধ্যে আবার মালপত্তরের কথা এলো কোথা থেকে? তুমি এমনি এমনি এখানে এসেছ? শাবল এনেছো সঙ্গে? শাবল এনেছি, এখানকার ঝোপঝাড় গন্ধবাদালির গাছ আছে শুনেছিলাম। আমার গন্ধবাদালির শেকড় দরকার। কিছুদিন ধরে পেটটা ভালো যাচ্ছে না। ফের চালাকি? আমি কিন্তু তোমায় টর্চার করে পেট থেকে কথা আদায় করব। পেটে কথা থাকলে তো আদায় করবেন, বললুম না পেট খারাপ। নিন, চলুন। তুমি হয় এখানে গুপ্তধনের সন্ধানে এসেছ, অথবা তোমার ডাকাতির মাল এখানে কোথাও পুঁতে রেখেছ। গুপ্তধন আছে নাকি এখানে? তাহলে আসুন, আপনাতে আমাতে দুজনে মিলে খুঁজি। ছোট জামাইবাবু টর্চের আলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেন, কোথাও কোনো খোরাখুরির চিহ্ন নাই। সরকারদের এই বাড়িটা প্রায় বছর দশেক ধরে এরকম জনমানবহীন অবস্থায় পড়ে আছে। কোনো ঘরে জানালার দরজা নেই, বারান্দায় পর্যন্ত আগাছা। এখানে সাপখোপ থাকাও বিচিত্র কিছু নেই। ছোট জামাইবাবু গর্জন করে বললেন, লায়ার্স! তুমি যে বললে গন্ধবাদালির শেকড় খুঁজতে এসেছ, তাই বা খুঁড়েছ কোথায়? দাশু বলল, পরে ভাবলুম অত ঝঞ্ঝাটের দরকার কি, সিউড়িতে যাচ্ছি যখন, ওখানে ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাবো। সিউড়ি যাচ্ছ মানে? বাহ, আমাকে ধরার পর আপনি সদরে চালান করবেন না? 24 ঘন্টার বেশি আটকে রাখলে আপনিই ফ্যাসাদে পড়বেন। সদরে তো পাঠাবই, তোমায় এমন কেসে জড়াবো যে জেলের ঘানি তোমায় টানতেই হবে। আজকাল আর জেলে গেলে ঘানি টানতে হয় না, অন্তত সিউড়ির জেলে সে ব্যবস্থা নেই, সেটা আমি ভালোই জানি। তুমি তাহলে জেলেই যেতে চাও? আজ্ঞে হ্যাঁ। কেন? সে আমার ব্যাপার আছে, আপনি আপনার কাজ করুন। ছোট জামাইবাবু টর্চ নিভিয়ে কাছে এসে দাশুর কাঁধে হাত রেখে গাঢ় গলায় বললেন, শোনো দাশু, তুমি আমায় একটু দেখো, আমিও তোমায় দেখি। এসে পড়েছে যখন, তোমায় গ্রেপ্তার তো আমায় করতেই হবে। আবার আমি ইচ্ছে করলে তোমায় ছেড়ে দিতে পারি। কি, পারি কিনা বলো? তুমি দেখতে চাও আমি তোমায় ছেড়ে দিতে পারি কিনা? কি মুশকিল, আমি তো ছাড়া পেতে চাইছি না এবার।
আমার শিউরের জেলে পাঠিয়ে দিন। ছি, ও কথা বলতে নেই। তুমি নিরপরাধ, তোমায় কেন জেলে পাঠাবো? আমি শুধু বলছি একটা কিছু বন্দোবস্ত করতে। তোমায় না হয় হাতকড়া দিয়ে ধরে নিয়ে গেলুম থানায়। তুমি ইদানিং কোন পার্টির সঙ্গে আছো সেটা বলো। আমি পার্টি অফিসে খবর পাঠাই, তারা এসে তোমায় ছাড়িয়ে নিয়ে যাক। তাতে তোমারও নাম হলো, আর আমারও তো একটু পার্টির নেক নজরে আসা চাই নাকি? পার্টি ফার্টি কি বলছেন? ওসব ঝক্কি ঝামেলায় আমি নেই। 2-4 দিনের জন্য একটু জেলে যাব, তার জন্য আবার অত? 2-4 দিনের জন্য জেলে যাবে? মুখের কথা বললেই হলো? জেলে যাওয়া অত সোজা? ঠিক মতন কেস সাজাতে না পারলে হাকিম তোমায় খালাস দেবেনি, উল্টে আমাদের বকুনিও দেবেন। বামাল কোথায়? বামাল আবার কোথায় থাকবে? দেখেছেন কতদিন হলো হাতে কোনো কাজকর্ম নিইনি। তাহলে জেলে যেতে চাইছো কেন? বাড়িতে ভাত জুটছে না? আসল কথাটা তাহলে বলি শুনুন। শিউরির জেলে আমার মেজ ভাইরা আছে, তার সঙ্গে গোটা কতক ব্যাপারে আমার পরামর্শ করা দরকার। 7 দিন কিংবা 1 মাসের জন্য আমায় ঠুসে দিন। ঠুসে দেবো অমনি অমনি? তাহলে আর কি করতে হবে বলুন না ছাই। উঠোনে গর্ত খোঁড়নি, মালপত্র ছড়িয়ে রাখনি। হাকিমদের মেজাজের কথা বললুম না, অন্তত 2-4 বার চেলা সঙ্গে নিয়ে মশাল জেলে হৈ হৈ করে ছুটে আসতেও তো পারতে। তাহলে আবার তাদের মজুরি দিতে হবে, ওসব খরচ খরচার মধ্যে আমি নেই। তাহলে অন্তত আমার রিভলভারটা কেড়ে নাও, কিছু একটা করো। আমি তোমায় হেল্প করব, আর তুমি আমার জন্য কিছু করবে না। না না না, ওসব আমি পারবো না। কিসে কি হয়ে যায় বলা যায় না। 1 মাসের বদলে যদি 2 বছর ঠুকে দেয়, তাহলে সব গোলমাল হয়ে যাবে। তুমি কি তাহলে কিছুই করবে না? এই তোমার উচিত হলো? ভালো জ্বালা, আমি সেদে ধরা দিচ্ছি, তার উপর আপনি বায়না ধরেছেন এটা করো ওটা করো। এমন সময় মেজবাবু মুখ বাড়িয়ে বললেন, স্যার, বড্ড দেরি করে ফেললেন। গ্রামের লোক খবর পেয়ে বাইরে এসে জমায়েত হয়েছে। তারা জানতে চাইছে কোন দোষে দাশুকে অ্যারেস্ট করা হচ্ছে। বড়বাবুর আগেই গলা ধরে এসেছিল, এবারে আর সামলাতে পারলেন না। ভেউ ভেউ করে কেঁদে ফেলে বললেন, এবারেও হলো না। আমার কপাল। কেউ আমার ভালো চায় না, আমার জন্য চিন্তা করে না। দাশু পর্যন্ত বিচলিত হয়ে বলল, এ কি বড়বাবু, আপনি কাঁদছেন? আরে রাম, আপনি বেটা ছেলে হয়ে শুনুন, আমার কথাটা শুনুন। বড়বাবু ফোপাতে ফোপাতে বললেন, আমি আমি তোমাদের সঙ্গে কোনোদিন কথা বলবো না, তোমরা সবাই বিশ্বাসঘাতক। দাশু বলল, কি মুশকিল, আপনি অমন করে কাঁদলে। আচ্ছা দিন, আপনার মালটা দিন। না হয় আমার 1 মাসের বদলে 6 মাস হবে, দেখবেন যেন তার বেশি না হয়। বড়বাবুর কাছ থেকে রিভলভারটা নিয়ে দাশু চলে এলো বাইরে। সেখানে শখানে গ্রামের লোক হল্লা শুরু করে দিয়েছে। দাশু হাতটা উঁচিয়ে চেঁচিয়ে বলল, ভাই সব, আপনারা উত্তেজিত হবেন না। দারোগাবাবু অন্যায্য কিছু করেননি। আমাকে গ্রেপ্তার করার ওনার হক আছে। এই দেখুন আমি ওনার পিস্তল কেড়ে নিয়েছি। এই দেখুন আমি এবার দৌড়ে পালাচ্ছি। এরপর সে পুরনো কালের মতন একটা হুঙ্কার দিল, ইয়াহু, হারে রে রে। তারপর ছুট লাগালো দাশু, তার পেছনে পুরো পুলিশ বাহিনী। দাশুই আগে এসে পৌঁছে গেল থানায়। রিভলভারটা টেবিলে ছুঁড়ে ফেলে ধপাস করে মেজবাবুর চেয়ারে বসে পড়ল। ওহ, দম ছিটকে গেছে একবারে। এতখানি রাস্তা, কই 1 গ্লাস জল খাওয়ান। বড়বাবু ততক্ষণে চোখের জল মুছে ফেলেছেন। একগাল হেসে বললেন, শুধু জল কেন রে, ওরে দাশুবাবুর জন্য ছানার গজা নিয়ে আয়, চা বসাতে বল, আজ এমনি শুভ দিন।
গল্প বাই মনিম চ্যানেলে এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প কেষ্টপুরের জামাইবাবু। গল্পপাঠ কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে আরও গল্প শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।